হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো বায়োলজির আজকে 10 নাম্বার সেশনে তোমাদের বিবর্তনের উপর 20টি বাছাই করা কোশ্চেন বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা জানো রেগুলার রাত 8টা থেকে এই ধরনের আমাদের সায়েন্সের স্পেশাল সিরিজ, রেলওয়ে স্পেশাল বলতে পারো, এগুলো চলছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে সাবজেক্টে কিন্তু অল্টারনেট ডে হিসাবে চলছে, ঠিক আছে। আপকামিং 2024-এর যে কোনো রকম কম্বাইন্ড লেভেল এক্সাম, রেলওয়ে সহ ডাব্লিউবিপি, কেপি, পিএসসির সমস্ত রকম পরীক্ষাগুলোতে এগুলো ইম্পর্টেন্ট। আর সমস্তটাই চলছে PYQ আকারে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার আকারে, যেগুলো তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে এই বছরের পরীক্ষাগুলোর জন্য। আমাদের ক্লাস রুটিনটা একবার দেখে নাও। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থাকছে রোজ সকাল 7টা থেকে, ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টা থেকে, সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টায়, এবং ম্যাথ জিআই এটা লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং সব সেশনগুলোই কিন্তু চলছে বাইলিঙ্গুয়াল, অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে। চলে আসো আজকের 1 নাম্বার কোয়েশ্চেন। আজকের 1 নাম্বার কোয়েশ্চেন দেখে নাও। বলা যায় হু গেভ দ্য টার্ম হোমোস্যাপিয়েন্স। হোমোস্যাপিয়েন্স শব্দটি কে আবিষ্কার করেছে বা কে দিয়েছে? ডারউইন, মিলার, সি লিনিয়াস বলতে ক্যারোলাস লিনিয়াস, J মেন্ডেল অর্থাৎ গ্রেগার জোহান মেন্ডেল। 4টা অপশন রয়েছে। দেখো এনটিপিসি 2021-এ আসে, ঠিক আছে। তো ক্যারোলাস লিনিয়াস এই শব্দটি দেখো নামকরণ করেছেন 1758 সালে আধুনিক জৈবিক শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস এই নামটি দিয়েছে। হোমোস্যাপিয়েন্স এটি ল্যাটিন ভাষায় এটাকে বলা হয় জ্ঞানী মানুষ, সেই প্রজাতি যার সাথে সমস্ত আধুনিক মানুষ জড়িত। অর্থাৎ আধুনিক মানুষের যে নাম বা বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে হোমোস্যাপিয়েন্স, এটা দিয়েছেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। চলে আসো 2 নাম্বার কোশ্চেন আজকের। একটি প্রজাতি যা দীর্ঘক্ষণ অনুসন্ধানের পরে তার আবাসস্থলে পাওয়া যায় না তাকে ড্যাশ প্রজাতি বলা হয়? বিপন্ন, বিরল, বিলুপ্ত নাকি দুর্বল প্রজাতি? বলেছে একটি প্রজাতি যা দীর্ঘক্ষণ অনুসন্ধানের পরে তার আবাসস্থলে পাওয়া যায় না, অর্থাৎ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, তাই না? বিলুপ্ত হয়ে গেছে মানে যে স্থানে জন্মগ্রহণ করেছে সেই স্থান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না। যে প্রজাতি বাসস্থান এলাকার দীর্ঘ অনুসন্ধানের পরেও পাওয়া যায় না তাকে বিলুপ্ত প্রায় প্রজাতি বলে। IUCN এর রেড লিস্টের, অর্থাৎ রেড ডাটা বুক যেটা আছে, ঠিক আছে, রেড ডাটা বুকে কি থাকে? রেড ডাটা বুকে বিপন্ন প্রায় উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতির নামগুলো নথিভুক্ত করা থাকে। এর বিভাগগুলি মূল্যায়ন করা প্রজাতিগুলির বিলুপ্তের ঝুঁকিকে সংজ্ঞায়িত করে। NE অর্থাৎ মূল্যায়ন করা হয়নি, আর EX অর্থাৎ বিলুপ্ত, পুরোপুরি যেটা বিলুপ্ত হয়ে গেছে, আর NE বলতে যেটা মূল্যায়ন করা এখনো হয়নি। এই পর্যন্ত 9টি বিভাগ হলো মূল্যায়ন করা হয়নি, ঠিক আছে। ডেটার ঘাটতি, উন্নতম উদ্বেগ, কাছাকাছি হুমকি, গুরুত্বপূর্ণ, বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত, সমালোচনামূলকভাবে বিলুপ্ত, এই সমস্তকে এইখানে হচ্ছে গিয়ে তোমার জায়গা দেওয়া হয়েছে, ঠিক আছে, রেড ডাটা বুকে এই কথাটা বলা রয়েছে। 3 নম্বরের কোশ্চেন বলেছে ড্যাশ অর্গান। কোন অর্গান হলো সেই সমস্ত যেগুলির মৌলিক কাঠামোগত নকশা এবং উৎস একই কিন্তু কাজ আলাদা? কি বললাম? উৎস একই মানে উৎপত্তিগতভাবে এক, উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা, ঠিক আছে। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হোমোলোগাস অর্গানস বলে, হোমোলোগাস অর্গান, ঠিক আছে। হোমোলোগাস অর্গান কি জিনিস? যে যেমন উদাহরণস্বরূপে দেখো মানুষের সামনের অংশ মানে মানুষের হাত, টিকটিকির পা, এগুলো সমজাতীয়, ঠিক আছে। এদেরকে হোমোলোগাস মানে এরা হচ্ছে উৎসগতভাবে এক, মানে মানুষের হাত যেভাবে তৈরি হয়েছে টিকটিকির অগ্রপদও কিন্তু সেভাবে তৈরি হয়েছে, মানে উৎস একই কিন্তু কাজ আলাদা, ঠিক আছে। মানুষ হাত দিয়ে যে কাজ করে, যে নিশ্চয়ই টিকটিকি সামনের পা দিয়ে সেই কাজ করে না, ঠিক আছে। যাদের উৎসগতভাবে এক, কার্যগতভাবে আলাদা, তাদেরকে হোমোলোগাস বলা হয়। আর একটা হচ্ছে আমাদের কি হেটারোলোগাস। কি হেটারোলোগাস বা ভিন্ন জাতীয় ধর্মী কি বলা হয়? কাকে বলা হয়?
যেগুলির কার্যগতভাবে এক কিন্তু উৎসগতভাবে আলাদা। উৎস আলাদা কিন্তু কার্যগতভাবে এক, তাদেরকে বলা হয় হেটারোলোগাস। ঠিক আছে, এই হোমোলোগাস এবং হেটারোলোগাস। যেমন উৎসগতভাবে এক, কার্যগতভাবে আলাদা। কিরকম? ধরো পাখির ডানা আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পতঙ্গের ডানা। পাখির ডানা পতঙ্গের ডানা দুটোই ওড়ার কাজে ব্যবহার হচ্ছে, অর্থাৎ কার্য এক কিন্তু গঠন আলাদা। বুঝতে পারলে? এটা হচ্ছে হেটারোলোগাসের মধ্যে পড়ে যাবে। চলে আসো 4 নাম্বার কোশ্চেন। মানব প্রজাতির আদি সদস্য হোমো স্যাপিয়েন্স কে খুঁজে পাওয়া যেতে পারে উত্তর আমেরিকা, আন্টার্কটিকা, এশিয়া নাকি আফ্রিকাতে? তো এটা হয়ে যাচ্ছে আফ্রিকাতে খুঁজে পাওয়া যেতে পারে এখনো সেই আদিম প্রজাতিকে। ঠিক আছে, আদিম প্রজাতিকে এখনো আফ্রিকায় খুঁজে পাওয়া যেতে পারে। চলে আসো 5 নম্বর কোশ্চেনে। বলেছে নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি প্রজাতিকরণে অবদান রাখে না? যখন বিদ্যমানগুলি থেকে নতুন প্রজাতি বিকশিত হয়, মানে পরপর বংশ পরম্পরায় যদি মানে অনুন্নত জীবদেহ থেকে জটিল জীবদেহতে যখন আসছে, তখন কোনটি প্রজাতিকরণে অবদান রাখছে না? ভিন্ন বিবর্তন, জেনেটিক প্রবাহ, ভৌগোলিক বিচ্ছিন্নতা আর হচ্ছে পরিবর্তন। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে জেনেটিক প্রবাহ। ঠিক আছে, জেনেটিক প্রবাহ কোনো ভূমিকা রাখে না। মানব প্রজাতির জেনেটিক শিকড় রয়েছে, জেনেটিক রুটস ইন কোথায় কোথায় রয়েছে? অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, আফ্রিকা নাকি আমেরিকা? এটারও সঠিক উত্তর হয়ে যাচ্ছে আফ্রিকা, মানে আদিম প্রজাতিগুলো এখানে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, দেখো জীবাশ্ম সংক্রান্ত প্রমাণ অনুসারে প্রাচীনতম মানব হোমো নাডেলির জীবাশ্ম দক্ষিণ আফ্রিকার অঞ্চলে পাওয়া গেছে। তো সেখান থেকে বোঝা যায়, বলা হয় যে ওখানে কিন্তু আদি প্রজাতিগুলো পাওয়া গেলেও যেতে পারে। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বাক্যটি কে তৈরি করেছে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, চার্লস ডারউইন, অ্যালবার্ট আইনস্টাইন, হাবার্ট স্পেন্সার নাকি আর্কিমিডিস? সঠিক উত্তর হয়ে যাচ্ছে হাবার্ট স্পেন্সার হচ্ছে তৈরি করেছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। হাবার্ট স্পেন্সার 1864 সালে দ্য প্রিন্সিপালস অফ বায়োলজি থিমের পরিপ্রেক্ষিতে, যেমন ফাংশন, অভিযোজন, প্রকরণ প্রকৃতপক্ষে পরিপ্রেক্ষিতে জীবন বিজ্ঞানকে দেখিয়েছেন। এই বইতে স্পন্সার যোগ্যতমের বেঁচে থাকার অভিব্যক্তিটি আলোচনা করেছে আবার স্পন্সার। অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলতে যোগ্যতমের উদবর্তন। ঠিক আছে, যোগ্যতমের, এটাকে বাংলা করলে হয় যোগ্যতমের উদবর্তন। মানে প্রকৃতিতে যারা যোগ্য বলে বিবেচিত হবে তারাই বেঁচে থাকবে এবং বংশ পরম্পরা এগিয়ে যাবে, বাদ বাকিরা ধীরে ধীরে প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, এরপর চলে আসো। বলেছে খাড়াই উট প্রধানত খাওয়ার জন্য পরিচিত, কি খাওয়ার জন্য পরিচিত? খাড়াই উট প্রধানত ক্যাকটাস গাছ, জোশুয়া গাছ, ম্যানগ্রোভ নাকি বিট্টু লেবুস কি খাওয়ার জন্য পরিচিত? এটা হচ্ছে ম্যানগ্রোভস খাওয়ার জন্য পরিচিত। ঠিক আছে, খাড়াই উট হলো অন্যান্য জাতের উট, শুধুমাত্র গুজরাটের কচ্ছ উপকূল এখানে পাওয়া যায়। খাওয়ানো হয় দ্বীপ উপকূলে ম্যানগ্রোভ জাতীয় অরণ্যগুলোকে। উট খাড়াই পাড়ে খোঁজে সমুদ্রে 3 কিলোমিটারের পর্যন্ত সাঁতার কেটে ম্যানগ্রোভ এবং খাদ্য সংগ্রহ করতে পারে, তাই খাড়াই উট সাঁতার কাটা উট নামেও পরিচিত। এটা একটি অনন্য প্রজাতির উট কিন্তু। ঠিক আছে, 4টি এলাকা আছে কচ্ছে যেখানে পাওয়া যায়, সেটা হচ্ছে আবাদাসা, ভাচাউ, লাখপত এবং মুন্দ্রা। এই 4টে এলাকায় এদেরকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, কারণ আমরা PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার নিয়ে কাজ করছি। দেখো সব কটাটাও 18তে এসছে, এলপিতে সব পরীক্ষায় আসা কোশ্চেন আনসার। জীবনের উৎপত্তি সম্পর্কে ওপারিনের তত্ত্ব এর সাথে সম্পর্কিত কি রয়েছে? রাসায়নিক বিবর্তন, শারীরিক বিবর্তন, জৈবিক, কৃত্রিম। সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাসায়নিক বিবর্তন ওপারিনের তত্ত্ব থেকে পাওয়া যায়। ঠিক আছে, জীবনের উৎপত্তি সম্পর্কে ওপারিন তত্ত্ব রাসায়নিক বিকাশের সাথে সম্পর্কিত, ওপারিন এবং হলডেন। ঠিক আছে, হাইপোথিসিস পরামর্শ দেয় যে জীবনে ধীরে ধীরে অজৈব অণু থেকে উদ্ভূত হয়েছিল। অ্যামাইনো অ্যাসিডের মতো বিল্ডিং ব্লক প্রথমে তৈরি করা হয়, তারপরে আস্তে আস্তে জটিল পলিমার গঠন হয়। ঠিক আছে, চলে আসো 10 নম্বর কোশ্চেনে। বলেছে প্রজাতির ব্যক্তি সংখ্যা বজায় রাখতে
এবং তাদের বিলুপ্তি রোধ করতে নিচের কোনটি প্রয়োজন? শ্বসন, প্রজনন, হজম নাকি বিস্তার? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে প্রজনন অবশ্যই প্রয়োজন, কারণ নতুন জীবদেহ যদি উৎপত্তি না হয় তাহলে আস্তে আস্তে পুরোগুলো তো বিলুপ্ত হতে থাকবে। তো নতুন প্রজাতির উৎপত্তি না হলে কিভাবে চলবে, তাই না? চলে আসো পরের কোশ্চেনে, 11 নম্বর কোশ্চেন দেখো। এলপি 2018-তে আসে এটাও। আদিম বায়ুমণ্ডল হ্রাস করেছিল কারণ হাইড্রোজেন পরমাণু কম ছিল, হাইড্রোজেন পরমাণু সক্রিয় এবং অধিক সংখ্যায় ছিল, অক্সিজেন পরমাণু বেশি ছিল, নাইট্রোজেন পরমাণু বেশি ছিল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে হাইড্রোজেন পরমাণু সক্রিয় এবং অধিক সংখ্যায় ছিল, সেই কারণে আদিম বায়ুমণ্ডল কিন্তু হ্রাস হয়েছিল। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেনে চলে আসো। নিচের কোনটির জীবে নতুন প্রজাতির বিবর্তনের সম্ভাবনা বেশি? নিচের কোনটির জীবে নতুন প্রজাতির বিবর্তনের সম্ভাবনা বেশি? হ্যাপ্লয়েড কোষের বিভাজন, নিষিক্তকরণ, উদীয়মান মানে যেটা তৈরি হচ্ছে এরকম, আর হচ্ছে পুনর্জন্ম। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডিপ্লয়েড কোষের বিভাজনে। ঠিক আছে, ডিপ্লয়েড কোষের বিভাজন। 13 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে যেসব অঙ্গের মৌলিক গঠন একই কিন্তু কাজ ভিন্ন তাদেরকে কি বলা হয়? মৌলিক গঠন এক কিন্তু কাজ আলাদা, তাদেরকে কি বলা হয়? জীবাশ্ম, বায়োজেনেটিক সূত্র, হোমোলোগাস অঙ্গ, অনুরূপ অঙ্গ। ঠিক আছে, হোমোলোগাস আর হচ্ছে অ্যানালোগাস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে হোমোলোগাস অঙ্গ। অঙ্গের গঠন এক কিন্তু কাজ আলাদা। ঠিক আছে, গঠন এক কিন্তু কাজ আলাদা। বোঝা গেল? এইটা নিয়ে আমি একটু আগেও বলেছি, যেমন মানুষের হাত ঘোড়ার অগ্রপদ। ঠিক আছে, মানুষের হাত ঘোড়ার অগ্রপদ, এদের দুটোর গঠন এক কিন্তু কাজ আলাদা, এরকম। 14 নম্বর কোশ্চেন দেখো। মানুষের বিবর্তনের অধ্যয়ন ইঙ্গিত দেয় যে আমরা সবাই একক প্রজাতির অন্তর্গত, যা পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া, আফ্রিকা নাকি আমেরিকায় রয়েছে? সেটা হচ্ছে আফ্রিকায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখো একই টাইপের কোশ্চেন বিভিন্ন শিফটে পরীক্ষাগুলোতে আসছে এবং এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু রিপিট করে। ঠিক আছে, রিপিট করে এই ধরনের কোশ্চেন আপকামিং পরীক্ষাগুলো। এরপরে দেখো অরিজিন অফ স্পিসিস রিটেন বাই, এই বইটার পুরো নাম কি? অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, আগে একটা অন দা থাকে, তুমি যদি গুগলে যাও এই বইটা দেখতে হয় এরকম অন, তারপরে দা অরিজিন, এরকম ভাবে লেখা থাকে। অন দা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটা কার লেখা? এটা হয়ে যাচ্ছে হচ্ছে চার্লস ডারউইনের লেখা। ঠিক আছে, চার্লস ডারউইনের লেখা। এনাকে বলা হয় বিবর্তনের জনকও বলা হয়। ঠিক আছে, ইনি 24শে নভেম্বর 1859 বইটি কিন্তু রচনা করেছেন। 16 নম্বর কোশ্চেনে চলে আসো। এনটিপিসিতে আসা। মানব বিবর্তনের সবচেয়ে সাম্প্রতিক আবিষ্কৃত লিঙ্ক হলো এর জীবাশ্মের আবিষ্কার। কার জীবাশ্মের আবিষ্কার? লুসি, হোমো নালেদি, হোমো স্যাপিয়েন্স আর অস্ট্রালোপিথেসাইন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে হোমো নালেদির আবিষ্কার। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে যে আরআরবি এনটিপিসিতে আসা। কোন যুগে ডাইনোসরের বিকাশ ঘটেছিল? কোন যুগে ডাইনোসরের বিকাশ ঘটেছিল? খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, প্রচুর বার এসছে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে হচ্ছে মেসোজোয়িক যুগে বিকাশ ঘটেছে। তো দেখো যুগের পরপর ভাগগুলো একটুখানি দেখে নাও। মেসোজোয়িক যুগের সময়কাল 22.5 কোটি থেকে 7 কোটি বছর পর্যন্ত সরীসৃপ সংখ্যাগরিষ্ঠ এখানে উপস্থিত ছিল। এই যুগে ডাইনোসরের বিকাশ ঘটেছিল। এই যুগটি 3টি যুগে বিভক্ত, একটা ট্রায়াসিক, একটা জুরাসিক, একটা হচ্ছে ক্রিটেসিয়াস। ঠিক আছে, 3টে ভাগে বিভক্ত। ডাইনোসররা মূলত জুরাসিক যুগে বেশিরভাগ সক্রিয়তা ছিল। 18 নম্বর কোশ্চেন চলে আসুন। নিচের কোনটি তাদের সংজ্ঞায়িত পরিবর্তনের কারণে নতুন প্রজাতির বিবর্তিত হয়েছে এমন ধারণা? নিচের কোনটি তাদের সংজ্ঞায়িত পরিবর্তনের কারণে নতুন প্রজাতির বিবর্তিত হয়েছে এমন ধারণা? প্রাকৃতিক নির্বাচন, মিউটেশন, পুনর্মিলন নাকি নন এলোমেলো মিলন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মিউটেশন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে মিউটেশন। 19 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে জীবের বেঁচে থাকার এবং আরো বংশধরের জন্য একটি ভালো অভিযোজিত পরিবেশ তৈরি করার প্রক্রিয়া কি? প্রাকৃতিক নির্বাচন, মিউটেশন, পুনর্মিলন নাকি নন র্যান্ডম মিটিং? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, জীবের বেঁচে থাকার জন্য এবং আরো সন্তান ধারণের জন্য একটি ভালো অভিযোজিত পরিবেশ তৈরি করার প্রক্রিয়াটিকে প্রাকৃতিক নির্বাচন বলা হয়। যে পরিবর্তনগুলি একটি জীবকে তার পরিবেশের সাথে আরো ভালোভাবে খাপ খাইয়ে নিতে দেয়
তা থেকে বেঁচে থাকতে এবং আরো সন্তান ধারণ করতে সহায়তা করে। চার্লস ডারউইন বিবর্তন সম্পর্কে ব্যাখ্যা করার জন্য প্রাকৃতিক নির্বাচনের নীতিটি ব্যাখ্যাগতভাবে প্রস্তাব করেছিলেন। 1859 সালে তিনি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটা পুরো নামটা হলো বলে দিলাম আমি, এই নামে একটি বই রচনা করেন এই সংক্রান্ত। ঠিক আছে, আজকে শেষ কোশ্চেন চলে আসো। বলেছে নিচের মধ্যে কাকে অত্যাচারী টিকটিকি রাজা কি বলেছে টাইরেন্ট লিজার্ড কিং বলা হয়? ঠিক আছে, এটা বলা হয় হচ্ছে টাইরোনোসরাস রেক্স কে। ঠিক আছে, টাইরোনোসরাস রেক্স হলো বিলুপ্তপ্রায় ডাইনোসর একটি প্রজাতি যাকে অত্যাচারী লিজার্ড কিং নামেও পরিচয় দেওয়া যায়। ঠিক আছে, কারণ এটি ছিল পৃথিবীর বৃহত্তম জীবন্ত প্রাণী। এর দৈর্ঘ্য ছিল 12.80 মিটার বা 42 ফুট। ঠিক আছে, এর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এটি 6.55 মিলিয়ন বছর আগে পর্যন্ত পাওয়া গেছিল। ঠিক আছে, তো এই ছিল আজকের 20টা কোশ্চেন। এইভাবে সিরিজগুলো চলছে, তোমাদের পরপর সিরিজগুলো দেখো। আর যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। হ্যাঁ, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর খুব ভালো করে পড়ো, সামনে পরীক্ষা, পড়তে থাকো সিলেকশনের জন্য। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।